রামিসা ধর্ষণ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ আদালতে। সোহেল রানা ও তার স্ত্রী নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ। টানা ঈদের ছুটি শেষে খুলছে অফিস আদালত, লঞ্চ, ট্রেন, বাসে আজও কর্মস্থলমুখী মানুষের ভিড়। ফিরতি পথে ভোগান্তি না থাকায় যাত্রীদের স্বস্তি। চলতি মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে জামায়াত, প্রশাসন দলীয়করণ সহ ৩ অভিযোগ। রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই বলছে বিএনপি, মোকাবেলার হুঁশিয়ারি। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ভোক্তা পর্যায়ে অকটেন কেরোসিন লিটারে বেড়েছে ৫ টাকা, ডিজেল অপরিবর্তিত, আজ থেকে কার্যকর। এবং আসছে বাজেটে দ্বিগুণ হবে রফতানি, প্রণোদনার উৎসে কর, ৯০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা, মরার উপর খাড়ার ঘা বলছেন ব্যবসায়ীরা। নীতি সহায়তা অব্যাহত রাখার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাসমিলা খান। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ আদালতে নেওয়া হয়েছে সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার শুনানি হবে। গেল ২৪ মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এর আগে ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে ৮ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সোহেল। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংসে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। সাক্ষী করা হয়েছে রামিসার বাবা ও প্রতিবেশী সহ ১৮ জনকে। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, আর কিছুক্ষণের মধ্যেই রামিসা হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে এবং যেহেতু একটি মামলার বিচার প্রক্রিয়াতে প্রথম ধাপই হচ্ছে অভিযোগ গঠন, কাজেই আমরা বলতে পারি যে আজই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। এই অভিযোগ গঠনে মূলত আসামির বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আনা হয়েছে সেই সকল ধরনের অভিযোগ বিচারক তাকে পড়ে শোনাবেন এবং তাদের কাছে জানতে চাইবেন যে তারা কি এই অভিযোগ কি তারা স্বীকার করছেন কিনা কিংবা তারা কি এটা অস্বীকার করছেন কিনা। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, যেহেতু আজকে আদালতের এখনো ছুটি চলছে, শুধুমাত্র এই মামলার জন্য বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করে আজকে আদালতের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা আদালতের কোনো আনুষ্ঠানিক কার্যক্রম এখানে আমাদের চোখে পড়েনি, আইনজীবীদের আমরা এখন পর্যন্ত আসতে দেখিনি। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে 11টার মধ্যেই এই মামলার বিচার প্রক্রিয়া তারা আদালতের কার্যক্রম শুরু করার প্রস্তুতিতে আছেন। গেল ২৪ মে মামলার যখন তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন, সেই অভিযোগপত্রে বলা হয়েছে যে ৮ বছরের শিশু রামিসাকে সোহেল রানা নির্মমভাবে ধর্ষণ করে, এরপরে হত্যা করে এবং হত্যার পরে সেই প্রমাণ ধ্বংসের জন্য তাকে খণ্ডবিখণ্ড করে এবং এই প্রমাণ ধ্বংস এবং সোহেল রানাকে পালানোর জন্য তার স্ত্রী স্বপ্না তাকে সহযোগিতা করে। তাদের এই দুজনকে আসামি করে তাদের বিরুদ্ধে এই সকল অভিযোগ এনে অভিযোগপত্রটি দাখিল করা হয় এবং সেই অভিযোগপত্রের প্রেক্ষিতে যেহেতু সেদিন ঈদের একদম শেষ কর্মদিবস ছিল ঈদের আগের, তাই আজ হচ্ছে এই মামলার পরবর্তী ধার্য তারিখ ছিল এবং আজই এই মামলাতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এই মামলাতে 18 জন সাক্ষী রয়েছেন। 18 জন সাক্ষীর মধ্যে একজন হচ্ছেন রামিসার বাবা, এর পাশাপাশি প্রত্যক্ষদর্শী হিসেবে সেই বাড়িতে যে প্রতিবেশী যারা ছিলেন তাদেরকে এই মামলা সাক্ষী করা হয়েছে। এছাড়া সাক্ষী হিসেবে রয়েছেন তদন্ত কর্মকর্তা এবং যেসব প্রমাণ যখন জব্দ করেছেন সেই প্রমাণ জব্দ করার সময় যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে এই মামলার সাক্ষী করা হয়েছে। তো বিচার প্রক্রিয়া যেহেতু অভিযোগ গঠন শুনানির পরে সাধারণত দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী 7 দিনের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা এবং এই মামলাতে যেহেতু নিষ্পত্তির জন্য একটি দ্রুততার নিষ্পত্তির কথা রয়েছে, তাই আমরা ধারণা করতে পারছি যে অভিযোগ গঠনের পর 1-2 দিন সময় দিয়ে আসামিপক্ষকে 1-2 দিন আসামিপক্ষকে সময় দেওয়া হবে। এর পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু রামিসার বাবা এই মামলায় বাদী হিসেবে মামলাটি দায়ের করেছেন, সেহেতু প্রথম দিন রামিসার বাবারই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে বলে আমরা ধারণা করছি। তো এখন পর্যন্ত রামিসা হত্যা মামলার এই ছিল আমার কাছে সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত ছিলাম।
পবিত্র ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। কর্মস্থলে যোগ দিতে আজও ঢাকায় ফিরছে মানুষ। ভোর থেকে সদরঘাটে বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ভিড়েছে লঞ্চ। সড়ক পথে রাজধানীর প্রধান প্রবেশ পথগুলোতে একের পর এক বাস থেকে যাত্রী নামতে দেখা গেছে। কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের চাপ। এবার ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী বুলবুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, সকাল থেকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আন্তনগর মোট 10টি ট্রেন এসেছে। এই 10টি ট্রেনের মধ্যে 4টি ট্রেন বিলম্বে এসেছে এরকম অভিযোগ করেছেন যাত্রীরা। যদিও আমরা কিছুক্ষণ আগে এখানকার যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন মোহাম্মদ কবির উদ্দিন, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন যে 7টি আন্তনগর ট্রেন এসেছে, তার মধ্যে ধূমকেতু এবং নীলসাগর এক্সপ্রেস এই 2টি ট্রেন বিলম্বে ঢাকায় এসে পৌঁছেছে এরকম তিনি জানিয়েছিলেন। যদিও যাত্রীরা বলছেন যে আরও বেশি ট্রেন, অর্থাৎ তারপরেও কিন্তু আরও 3টি ট্রেন অর্থাৎ 10টি ট্রেন সবশেষ পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে একতা এক্সপ্রেস। সেই ট্রেনটিও 2 ঘন্টা বিলম্বে কমলাপুর স্টেশনে এসেছে, এটি যাত্রীদের অভিযোগ। তবে যাত্রীরা বলছেন ট্রেনে যাত্রী চাপ স্বাভাবিক ছিল, তেমন কোনো চাপ ছিল না বললেই চলে। অন্যদিকে স্টেশন ম্যানেজারের যেটি জানিয়েছেন যে এই যে বিলম্বে ছেড়ে আসার কারণ বা বিলম্বে ঢাকায় পৌঁছানোর অন্যতম কারণ হচ্ছে এই ট্রেনগুলো কিন্তু অনেকগুলো স্টেশনে থামে, সেই স্টেশনগুলোতে কিন্তু দেরি হয়। অর্থাৎ এই মূল কারণ হচ্ছে এটি, যে কারণে কিন্তু কোনোটি 1 ঘন্টা, কোনোটি 1.5 ঘন্টা এবং কোনোটি 2 ঘন্টা পরে ঢাকার কমলাপুর স্টেশনে এসেছে। তবে যাত্রীরা যেটি বলছেন যে যাত্রা স্বস্তিদায়ক ছিল। ট্রেনে যে ভিড় থাকে ঈদের পরে ঢাকায় যারা ফিরতে থাকেন, যেমন আজকে থেকেই কিন্তু সরকারি এবং অধিকাংশ বেসরকারি অফিসও কিন্তু খোলা রয়েছে। তবে এবার যাত্রী চাপ কিছুটা কম হওয়ার কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগে ভাগে ছুটি হওয়ায় তারা কিন্তু অনেকেই এরকম ভাগে ভাগে ঢাকায় আসছেন। এর বাইরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও খোলা হয়নি, বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পর যাত্রীর চাপ বাড়বে। স্টেশন ম্যানেজার বলেছেন সপ্তাহ জুড়ে চাপ এরকমই থাকবে। তবে আরও একটি বিষয়, সেটি হচ্ছে গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তাদের ছুটি কিন্তু দেরিতে হয়েছে। খুব স্বাভাবিকভাবে তারা দেরিতে আসবেন। ফলে এখন পর্যন্ত যে চিরচেনা যানজট বা যাত্রীর চাপ সেটি এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তো এখন পর্যন্ত এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলাম। ঈদের আগেও পরে শুধু বাড়ি যেতেই সড়কে প্রাণ গেছে 241 জনের। যদিও গেল ঈদের তুলনায় মৃত্যুর হার কিছুটা কম, তবে বিশৃঙ্খল সড়ক আর বেপরোয়া গতি শঙ্কা বাড়াচ্ছে ফিরতি যাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন লোক দেখানো অভিযানে সংকট সমাধান সম্ভব নয়, প্রতিষ্ঠানগুলোকে আনতে হবে জবাবদিহির আওতায়। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। দেশের সড়কগুলোতে মৃত্যুর মিছিল চলে প্রতিনিয়ত, তবে প্রতি বছর ঈদ এলেই এক একটি সড়ক যেন হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। এবারের ঈদুল আজহার যাত্রায় দেশের বিভিন্ন স্থানে ঘটেছে দুর্ঘটনা। টাঙ্গাইলে টানাপোড়েনের জীবনে কিছুটা অর্থ বাঁচাতে ঝুঁকি নিয়ে রডবাহী ট্রাকে চড়ে প্রাণ হারিয়েছেন 15 শ্রমিক। আবার নরসিংদীতে ট্রেনে কাটা পড়া স্ত্রী সন্তানের মরদেহ কাঁধে নিয়ে ছুটে চলার দৃশ্য পুরো দেশকেই আবেগী করেছে। কোথাও যাত্রীবাহী বাস খাদে, কোথাও আবার ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেছে একাধিক প্রাণ। গাড়ি ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনাটা হয়, রাতে বেশি ঘুরতে থেকে, যার কারণে দুর্ঘটনা বেশি হয়। প্রতিযোগিতামূলক যখন বাসগুলো চালায় তখন এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। বাংলাদেশ যাত্রীবাহী কল্যাণ সমিতির প্রাথমিক তথ্য অনুযায়ী 21 থেকে 31 মে পর্যন্ত ঈদযাত্রায় 199টি সড়ক দুর্ঘটনায় 241 জন নিহত ও 540 জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, চালকের ক্লান্তি, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, অটোরিকশা ও মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল। নিয়ন্ত্রণকারী এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর যে ব্যবস্থাপনা কাঠামো আছে এইটা ত্রুটিপূর্ণ। এই ব্যবস্থাপনা কাঠামো দিয়ে নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। বিগত ঈদগুলোর তুলনায় এবার আমরা দুর্ঘটনা খানিকটা কম আমাদের কাছে মনে হচ্ছে। যে পথে আপনি 4 থেকে 5 ঘন্টায় যাতায়াত হতো, 7 ঘন্টায় যাতায়াত হতো, সেখানে 14 ঘন্টা সময় লেগেছে, যেটা একেবারেই অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন সারা বছরের নিবিড় নজরদারির অভাবেই সড়কের বিশৃঙ্খলা, যা লোক দেখানো অভিযানের মাধ্যমে সমাধান সম্ভব নয়। কাজ না করলে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার আওতায় আনতে হবে, মনে করেন এই বিশেষজ্ঞ। এই যে অব্যবস্থাপনাগুলি, এগুলি সারা বছর ধরে সুব্যবস্থাপনার মাধ্যমে সার্ভিলেন্সটা করতে হয়। অভিযান সর্বস্ব যদি আমি করে ফেলি, এই রোগ সারানো যাবে না। প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করে কাজ না করলে জবাবদিহিতা করা। কয়েকবারের তুলনায় এই ঈদে এখন পর্যন্ত সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার কিছুটা কম হলেও বেপরোয়াতা কমেনি, যা ফিরতি যাত্রায় শঙ্কা বাড়াচ্ছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে দুর্ঘটনার সবচেয়ে বড় কারণই দ্রুত গতি, ওভারটেকিং আর প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা বলছেন উৎসবকালীন সময়ে এই প্রতিযোগিতা বেড়ে যায় কয়েক গুণ। তাই সারা বছরের পাশাপাশি এই উৎসবের সময়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের দলীয়করণ ও ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ সহ 3 অভিযোগে সরকারের বিরুদ্ধে জুন থেকে বৃহৎ আন্দোলনে নামছে জামায়াত। দলটির নায়েবে আমির সময় সংবাদকে এই কথা জানান। তার ভাষায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন জোরদার হবে এবার। শরিক এনসিপি সহ বাকি 10টি দল স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে লড়লেও আন্দোলনে পাশে থাকবে বলেও প্রত্যাশা তার। শফিক মুন্সির রিপোর্ট। 24-এর অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে 2/3 জনরায় নিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে এপ্রিল থেকেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নামে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। একই সাথে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই দাবি আদায়ে সরব ছিল জামায়াতের নেতৃত্বাধীন জোট। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, এই 3 মাসে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সুশাসনের বদলে প্রশাসনে দলীয়করণ আর ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করে পুরনো ফ্যাসিবাদী শাসনকে ফেরানোর চেষ্টা করছে সরকার। দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে চলতি জুন মাস থেকেই দেশব্যাপী বৃহৎ আন্দোলন গড়ে তুলতে চায় জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সময় সংবাদকে এসব কথা জানান। আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে আওয়ামী লীগের সময় দলীয় ভিত্তিতে লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সার্টা হয়েছে, শাস্তি হয়েছে, প্রমোশন হয়েছে। বিএনপি আওয়ামী লীগের যারা দ্রুততার সাথে দলীয়করণ করতেছে, যেটা একদম এক্সপেক্ট করা হয়। এশিয়াতে 1 নম্বর ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, আপনি জানেন। সেই ব্যাংকের উপরেই এক ধরনের রাহুল গ্রাস আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং ব্যবস্থা একেবারে ধস নেমে যাবে এটা যদি হয়। বিএনপির 3 মাসের প্রোগ্রামিং আচরণে আমরা কিছুটা হতাশ। প্রতিদ্বন্দ্বীদেরকে দমন করার একটা ইচ্ছা তাদের আছে। সংসদের এই বিরোধী দলীয় উপনেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে একসঙ্গে না থাকলেও জুন থেকে শুরু হওয়া নতুন পরিধির আন্দোলনে 11 দলীয় ঐক্যের সবাইকে পাশে চায় তার দল। স্থানীয় নির্বাচনের মাধ্যমে দলকে স্প্রেড করা যায়। যারা আমাদের ভিতরে 11 দলের অনেকের সাথে আমরা কথা বলছি, তারা একসাথে স্থানীয় নির্বাচন করার ব্যাপারেও আগ্রহ আছে অনেকেরই। তা আমরা তাদের বলছি না, তোমরা এটা এই সেপারেট করার ভিতরে তোমাদের সংগঠনটা দাঁড়িয়ে যাবে, এবং এক্ষেত্রে আমরা ওদেরকে এনকারেজ করছি। আমরা চাচ্ছি বা চাচ্ছিলাম বা চাচ্ছি এখনও যে রাজনীতি প্রতিবাদের বা রাজনীতিতে কিছুটা বিহেভিয়ারাল গুণগত পরিবর্তন হওয়া দরকার। যদি দেখা যায় এটা আসলে কোনো ডোজ আপনি মার্ক মনে হয় না মানুষের কাছে বা যাদের জন্য করছি, তা আমরা আর একটু ভয়েস রেজ করবার শক্ত করি। চলতি জুন মাসে 3 বিভাগে এবং জুলাইতে রাজধানী ঢাকা সহ আরও 3টি বিভাগে বৃহৎ গণসমাবেশের পরিকল্পনা রয়েছে জামায়াতের। টাইম উইল সলভ, আই হোপ সো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
3 মাসের সরকারকে চাপে ফেলতে বিরোধী দল জোটবদ্ধ আন্দোলনে নামছে বলে মনে করেন বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে না নামলে তা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানান দলের সিনিয়র নেতারা। জানান রাজপথের আন্দোলন রাজপথেই জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। হাসান ওয়ালির প্রতিবেদন। করিতেছি যে আমি আইন অনুযায়ী এত সব আত্মত্যাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে সরকার গঠন করে বিএনপি। তাই সরকারের 3.5 মাসের মধ্যে জামায়াত সহ বিরোধী দলগুলো রাজপথে আন্দোলনের হুমকিতে ষড়যন্ত্র দেখছে বিএনপি। নেতারা বলছেন রাজপথ ভয় পায় না দলটির নেতারা। বিরোধী দল এখনকার স্বাভাবিক পরিস্থিতিকে একটু অস্বাভাবিক করার এক ধরনের অপচেষ্টা চলছে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামাত ইসলাম এবং এনসিপির এই যে রাজনৈতিক হুমকি দিচ্ছে, এটাকে আমরা রাজপথে মোকাবেলা করব। সব কিছুই মোকাবেলার একমাত্র পদ্ধতি হলো পরিশ্রম, সততার সাথে কাজ করে সাধারণ মানুষ যে আমাদেরকে ভোট দিয়েছে তার সেই প্রত্যাশাটা পূরণ করা। যদি সেই প্রত্যাশাটা আমরা পূরণ করি তাহলেই কেবল সকল চ্যালেঞ্জ গণতান্ত্রিকভাবেই মোকাবেলা করা সম্ভব হবে। 3.5 মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলন জনগণ ভালোভাবে নেবে না বলে মনে করেন বিএনপি নেতারা। আন্দোলনের নামে বিরোধীদের রাজপথ দখলের হুমকি কতটা গণতান্ত্রিক তা নিয়েও প্রশ্ন দলটির সিনিয়র নেতাদের। জনগণের নির্বাচিত, বিশালভাবে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় মাত্র 3 মাস, এর মধ্যে যারা আন্দোলনে ধোঁয়া তুলছে তাদের সম্বন্ধে জনগণের কি ধারণা হবে সেটা তাদেরকে ভেবে দেখতে হবে। দলগুলোর যে সাংবিধানিক যে অধিকার আছে, ক্ষমতা আছে, এবং আপনার যে প্রতিবাদ করার যে অধিকার তাদের আছে, এগুলোকে আমরা কখনোই বাধাগ্রস্ত করব না। তবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে আমরা কখনোই আপনার এটা মেনে নেব না। বিশেষ করে আপনার এই মব তৈরি করে চাপ সৃষ্টি করা, এটাকে আমরা মেনে নেব না। রাজপথের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনও দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ৩,৫০০ সাইক্লোন শেল্টার থাকতেও অরক্ষিত দক্ষিণাঞ্চলের ৭৫% মানুষ, বেশিরভাগই জরাজীর্ণ ও পানি সংকটে নাকাল। সংস্কারের আশ্বাসেই দায় সারছে প্রশাসন। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। প্রতি লিটার অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে ৫ টাকা করে। অপরিবর্তিত থাকবে ডিজেলের দাম। নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে। তবে ডিজেলের দাম আগের মতো ১১৫ টাকায় বহাল থাকছে। রোববার রাতে এ তথ্য দিয়ে জ্বালানি বিভাগ জানায়, বিশ্ববাজারের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশেও মূল্য সমন্বয় করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। প্রবাসীদের রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি। গড়ে উঠেছে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর, আর না বলা কষ্ট। পবিত্র ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য অনেকে দেশে আসেন। তাদের কাছে এটি শুধু উৎসব নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। প্রবাসে হারিয়ে যাওয়া কিছু স্বপ্ন এবার ঈদে ফিরেছে বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাপুরে প্রবাসীদের ঈদ আড্ডায় ডানা মিলল সেসব স্বপ্ন। দুবাই প্রবাসী মানিক মিয়া কাজ করেন একটি বেসরকারি এয়ারলাইন্সে। এবার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করলেন দেশে। বন্ধু ও স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত তিনি। এদিকে হংকং ও সৌদি আরব প্রবাসীরা জানান, দূর প্রবাসে থাকলেও মা মাটি ও দেশ তাদের কাছে সবচেয়ে বড়। ঈদ কি জিনিস আসলে অতটা বোঝা হয় না। স্যাটারডে বা সানডে আমরা একটা প্রোগ্রাম করি, তো ওইখানের ঈদ আর বাংলাদেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য। নাম কষ্ট ঈদ আর কি, নামাজ পড়ি, গরু খাই। আমি প্রতিনিয়ত খুঁজি যে আমার এলাকার কোনো লোক আসে কিনা, দেখবো, কথা বলবো, আমি আমার মন উজাড় করে দিয়ে আমি এর হেল্প করবো। শুধু 20 দিন থাকবো সৌদি বাংলাদেশে, অনেক টাকা খরচ করে টিকিটও পাই নাই। আগের দিন টিকিট কেছি, পরের দিন এসে পড়ছি। আমরা প্রবাসে থাকি শুধু নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, কিন্তু মন তো দেশেই পড়ে থাকে। ঈদের যে কতটুকু আনন্দ আমরা ওইখানে এটা বিন্দু পরিমাণ কিছুটা অনুভব করতে পারি না। কুয়েতে দীর্ঘ প্রবাস জীবন কাটানো ফেনীর কামাল হোসেন জয়নাল এবার দেশে করলেন ঈদ। ভুলে যেতে চান প্রবাসের বুকে কাটানোর নিঃসঙ্গতার ঈদের স্মৃতি। আমরা ঈদে আসলে আমাদের ভিতরে কিছু
ইয়ে কাজ করতে সেন্সিটিভ যে আমরা ছেলে মেয়ে নিয়ে একসাথে করতে পারতেছি না। এইটা আমার খুব উপলব্ধি হয়েছে, ভালো হয়েছে। আমার ছেলেরা আমার কাছে আছে। ঈদের দিন প্রবাসে আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন এই বছর ঈদে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা সবার সাথে কাটাইছি, খুব এনজয় করছি, খুব ভালো কাটছে। একই চিত্র ফেনী সোনাগাজীর বাসিন্দা আনোয়ার হোসেন রতনের জীবনেও। দীর্ঘ 34 বছর প্রবাস জীবনে এবারই প্রথম পরিবারের সঙ্গে ঈদ করলেন। 3 ছেলে 1 মেয়েকে নিয়ে ঈদ করছি, অনেক আনন্দ এবং অনেক ভালো লেগেছে। এটা ভাষা প্রকাশ করার মতো নয়, কারণ নিজের আত্মীয় স্বজন আছে, নিজের মেন হচ্ছে পরিবারকে যদি আপনি নিজে ম্যানেজ করতে পারেন বা একসাথে ঈদ করতে পারেন, এটা অনেক আনন্দ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি, গড়ে উঠেছে নতুন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর, আর না বলা কষ্ট। তাদের কাছে শুধু উৎসবই নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। মিরন আহমেদ, সময় সংবাদ। এবার আসছে বাজেটের খবর। রফতানি প্রণোদনার উপর উৎস কর দ্বিগুণ হচ্ছে। 2026-27 অর্থ বছরের বাজেটে নগদ প্রণোদনার উপর বিদ্যমান উৎসে কর 10% থেকে বাড়িয়ে 20% করা হতে পারে। প্রণোদনার হার অপরিবর্তিত থাকলে কর বাড়িয়ে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা এনবিআর-এর। বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে নতুন এই সিদ্ধান্ত মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন রফতানিকারকরা। অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা অব্যাহত রাখার তাগিদ অর্থনীতিবিদদের। বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে রিজার্ভ ধরে রেখে অর্থনীতির চাকা শক্তিশালী করতে তৈরি পোশাক খাত, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল সহ প্রায় 43টি রফতানি খাতে প্রণোদনা দেয় সরকার। এসব খাতে প্রণোদনার হার 0.30% থেকে 10% পর্যন্ত। চলতি 2025-26 অর্থ বছরে রফতানি প্রণোদনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 9,025 কোটি টাকা, যার উপর 10% হারে উৎসে কর দেন রফতানিকারকরা। এই অর্থের পরিমাণ অপরিবর্তিত রেখে উৎসে কর দ্বিগুণ করতে চায় এনবিআর, যার মাধ্যমে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সংস্থাটির। পোশাক রফতানিতে 0.30% প্রণোদনা পান উদ্যোক্তারা। তবে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করলে প্রণোদনা মেলে 1.5%। ক্ষুদ্র মাঝারি রফতানিকারকরা 2 আর অপ্রচলিত বাজারে রফতানিতে দেওয়া হয় 3% প্রণোদনা। তবে এনবিআর-এর কর বাড়ানোর পরিকল্পনাকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন রফতানিকারকরা। এটা যে মূল ফ্যাক্টরি, সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন। এটা হলো ডাবল ট্যাক্সেশন, এটা যেন না হয়, এটা ওনারা কথা দিয়েছেন, এটা করবেন। আমরা যেটা চেয়েছি সেটা যেমন আমরা যে ইনসেন্টিভটা যে সামান্য পাই, সেটা প্রতি হলো সবসময় 8 থেকে 9 মাস পেন্ডিং থাকে, এটা যেন রেগুলারাইজ করা হয়, সেই ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন বলেছেন। লাস্ট 1 বছরের ভিতরে আমাদের যে ম্যানুফ্যাকচারার মোর দেন 350 to 400 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে আমরা দেখেছি ব্যাংকিং ফ্যাসিলিটি আমাদের ওই ফ্যাক্টরিগুলো পায় না। হ্যাঁ, সো এই জায়গাগুলো যদি গভর্নমেন্ট একটু নজর দেয়। দ্বিতীয় বড় রফতানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিকারকরা প্রণোদনা পান 6 থেকে 10% পর্যন্ত। আর পাট ও পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেওয়া হয় 3 থেকে 10%। বাণিজ্যে বাধা দূর করে প্রণোদনার অর্থে অতিরিক্ত করের সিদ্ধান্ত ব্যবসা সহায়ক নয় বলছেন উদ্যোক্তারা। আমাদের রপ্তানি 6% আপনার এই যে আমরা ইনসেন্টিভ পেয়ে থাকি, এবং সেটার উপরে সোর্স ট্যাক্স 10% করে কাটা হইতো। এখন যদি এটা 20% করে, তাহলে এটা আর আমাদেরকে দেওয়ারও তো দরকার নেই, আমরা যেটা মনে করি। কারণ আমাদের এইবারের দাবি হলো আমাদের সোর্স ট্যাক্সটা যেন মকুব করা হয়। সরকারি কোষাগারে থাকা প্রণোদনার অর্থের সরবরাহ কতটা পর্যাপ্ত রয়েছে তা বিবেচনা নিয়ে অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এটা তো সরকারের কোষাগার থেকে খরচটা যাবে, কিন্তু সেটার বিপরীতে সরকারের কি যথেষ্ট অর্থ রয়েছে কিনা, আমি কোথায় ট্রেড অফ করব, সেটাই কিন্তু বিষয়। অলরেডি তো প্রণোদনা আছে 10%, সেটাকে আরও বাড়িয়ে সরকার কি সেটা তার যে আহরণ, রাজস্ব আহরণ, সেটা থেকে এটা মেটাতে পারবে কিনা। নতুন অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার, যার মধ্যে এনবিআরকে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ।
জেলা ভোলার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। লক্ষাধিক গভীর নলকূপে পানি ওঠাও বন্ধ হয়ে গেছে। সচল থাকাগুলোর পানি ওঠার পরিমাণ কমে এসেছে। শুষ্ক মৌসুমের সুপেয় পানির সংকট বাড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে। তবে সংকটের তীব্রতা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন উৎপল দেবনাথ। চারিদিকে মেঘনার অথই জলরাশি, অথচ গভীর নলকূপে মিলছে না পানি। এমন চিত্র ভোলার দৌলতখান উপজেলার মেঘনার বুকে জেগে ওঠা মদনপুর চরে। জেলার সবচেয়ে বেশি পানি সংকট দেখা দিয়েছে উপকূলীয় চরফ্যাশন উপজেলায়। অনেক নলকূপে পানি ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যেগুলো সচল রয়েছে সেগুলোতেও পর্যাপ্ত পানি মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি সেচ সহ বিভিন্ন কাজে অপরিকল্পিতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে সংকট আরও প্রকট হচ্ছে। অন্যদিকে ব্যয়বহুল সাবমার্সিবল পাম্প স্থাপনের সামর্থ্য না থাকায় অনেক পরিবারকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এক কলস পানি ছিঁড়তে মনে করেন যে 15-20 মিনিট জায়গা, পানি লাল হয় আর পানির ভিতরে ময়লা, কালো কালো ময়লা। এখানে 14টা কলের ভিতরে 10টা কল নষ্ট হয়ে গেছে। আমরা দূর দূরান্ত পানি আনি, তারপর আমরা কোনো পানি খাইতে দিই না। সরকারি ভাবে আমাদের কলগুলো ঠিক করে দেয়, তাহলে আমাদের এই 141 পরিবারে 500-600 মানুষ বসবাস করে, তাদের খুব উপকার হবে। এদিকে জেলায় দৈনিক কত লিটার সুপেয় পানির চাহিদা রয়েছে এবং বাস্তবে কি পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে সেই সুনির্দিষ্ট তথ্য নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক কারণে পানির স্তর নিচে নেমে গেলেও সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকাল ফিজিবিলিটি করে যদি আমাদের সেখানে দরকার হয়, যেখানে যেখানে সাবমার্সিবল পাম্পযুক্ত, আমরা সেখানে সেই পাম্পযুক্ত টিউবওয়েল দেব, যাতে আমাদের পানির লেয়ার নিচে নামলো, যাতে আমাদের জনগণ পানি পেয়ে উপকৃত হতে পারে। জেলা জুড়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থাপন করা গভীর নলকূপের সংখ্যা 38,731টি। এছাড়া জেলা ও উপজেলা পরিষদ, এলজিডি, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং ব্যক্তি মালিকানাধীন নলকূপ মিলিয়ে মোট সংখ্যা প্রায় 2.5 লাখ। এর মধ্যে লক্ষাধিক নলকূপ বর্তমানে অচল। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন সময় সংবাদ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগের বিরোধিতা করে মতিঝিলে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন গ্রাহকদের একাংশ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিয়া, ইসলামী ব্যাংকের সামনে আজকে কিন্তু আপনাদেরকে বলে রাখি, ঈদের পর প্রথম কার্যদিবস। ইসলামী ব্যাংকের সামনে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কিন্তু পুরো দিলখুশা এলাকা, যেটি ব্যাংকপাড়া নামে পরিচিত, সেখানে অনেকটা বলতে পারেন যে উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে যেমন গ্রাহকরা রয়েছেন, ঠিক অন্যদিকে কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। পুরো ইসলামী ব্যাংকের চারপাশকে কেন্দ্র করে এই বলয়টি তৈরি করা হয়েছে, নিরাপত্তা বলয়, এবং সেখানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যত ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া যায়, মোটামুটি সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকদের বিষয়ে যদি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে গত 24 মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সাবেক যে চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান, এবং তার পরপরই কিন্তু ঠিক একই দিনে সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ব্যাংকটিতে নতুন দায়িত্ব দেওয়া হয় চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে। এবং সেই জায়গাটিতে আজকে যে গ্রাহকরা এখানে অবস্থান নিচ্ছেন, তারা যে দাবি করেছেন, যেহেতু এই স্বতন্ত্র পরিচালক এবং নতুন চেয়ারম্যান, তিনি গত যে জুলাই আন্দোলনের সময় ডেপুটি গভর্নরের দায়িত্বে ছিলেন, এবং এস আলমের আবারও এই ব্যাংকটিতে দখলদারিত্বে আসা, এটি এক ধরনের তারা সন্দেহ করছেন এটি আসতে পারে। এবং সেখানে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তারা বলছেন যে এরই মধ্যে এস আলমকে দিয়ে যে ধরনের ক্ষতি হয়েছে ব্যাংকটিতে, ঠিক একই রকম ক্ষতি আবারও যেন না হয়। যেহেতু সাবেক যে ডেপুটি গভর্নর খুরশিদ আলম, তিনি যেহেতু ওই সময়টিতে দায়িত্বে ছিলেন, তারা সন্দেহ করছেন এর মাধ্যমে হয়তো নতুন চেয়ারম্যানের মাধ্যমে হয়তো আবারও এস আলম এসে এই ব্যাংকটিতে দখল নেবেন। আপনারা জানেন যে
প্রায় ৮০,০০০ কোটি টাকার মতো এই ব্যাংকটি থেকে লুটপাট করা হয়েছে। এস আলম বাইরে নিয়ে গেছে, দেশের বিদেশে বিনিয়োগ করেছে এবং ব্যাংকটিতে এখন যে অবস্থান রয়েছে, সাধারণ বিনিয়োগকারীরা রয়েছেন তাদের আস্থা ফিরে আসার সময় তারা বলছেন এ ধরনের একটি যে বিষয় রয়েছে, যে ধরনের সিদ্ধান্ত রয়েছে সেটি এক ধরনের আত্মঘাতী হতে পারে ব্যাংক খাতের জন্য। কারণ ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশে অন্যতম একটি ব্যাংক যেটি রেমিটেন্স থেকে শুরু করে সব কিছুর যে বিষয়গুলো রয়েছে সেখানে অনেক দিক থেকে এগিয়ে। এটি কিন্তু এক ধরনের বলা যেতে পারে যে বেঞ্চমার্ক করে রাখা একটি ব্যাংক। সেখানে আবারও নতুন করে যদি এস আলমের কোনো ধরনের প্রতিনিধি বা কোনো ধরনের ছায়া এসে পড়ে, সেক্ষেত্রে ব্যাংক খাতের জন্য এটি একটি সতর্ক বার্তা হবে। এটি ছিল মূলত এই পর্যন্ত আমার কাছে দিলকুশা থেকে সর্বশেষ। মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলাম। কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ১৭ ঘন্টা পর নজিরার টেক উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। ভোর ৫টার দিকে মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার করেন লাইফগার্ড ও বিচ কর্মীরা। স্থানীয়রা জানান, রোববার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় ৯ বন্ধু গোসলে নামেন। তাদের মধ্যে ৭ জন উঠে এলেও ২ জন সাগরের গভীরে চলে যায়। ঢেউয়ের স্রোতে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন নিখোঁজ হন। আজ ভোরে নাজিরার টেক উপকূলে ভাসমান অবস্থায় আবিরের মরদেহ উদ্ধার করা হয়। নাটোরের সিংড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ৩ বন্ধু মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। পথে নাটোর বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হীরা নিহত হন। মোটরসাইকেলের আরোহী সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুরের মঠ বাড়ি এলাকায় ওই ২ ব্যক্তি নোয়াখালীতে এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজনদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্বজন ও স্থানীয়রা। রোববার বেলা ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জুবায়ের হোসেন রাকিব ও তার ছোট ভাই রিমন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব। পরে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দেশের দক্ষিণাঞ্চলে প্রায় ৩,৫০০ সাইক্লোন শেল্টার থাকলেও ৭৫% মানুষই পুরোপুরি অরক্ষিত। কাগজের কলমে আশ্রয় কেন্দ্রগুলোতে ২৯,৫০,০০০ মানুষের ধারণ ক্ষমতা থাকলেও সিংহভাগই জরাজীর্ণ ও পানি সংকটে নাকাল। অপূর্ব রিপোর্ট। মেঘের গর্জন যাদের ঘুম কেড়ে নেয় তারা এই উপকূলের মানুষ। প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে হাহাকার হয়ে ওঠে লাখো কণ্ঠ। এটি বরিশালের সিংহের কাছে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার। কাগজে কলমে আশ্রয় কেন্দ্র হলেও বাস্তবে ভবনটির কক্ষগুলো জরাজীর্ণ। সংযোগ থাকলেও নেই পানির কল। বাসিন্দারা বলছেন, নদী ঘেঁষা হওয়ায় সামান্য দুর্যোগেই প্লাবিত হয় এখানকার অধিকাংশ উপজেলা। জেলায় ৬৪০টি সাইক্লোন শেল্টার থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম বলছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন দুর্যোগের আশঙ্কায় আমাদের মানুষজন চলাফেরা অনেকটাই কষ্টকর হয়ে যায়। পানির সমস্যা, তারপর উপরের ছাদের প্লাস্টার খুলে পড়তে আছে, পানি খাইতে পারে না, হুক না খাবার নিয়ে যায়। যে কোনো দুর্যোগ আসলে তারা খুবই অসহায়ভাবে দিনাপিত করে। তো আমরা সরকারের পক্ষ থেকে আমরা এখানে যে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে এটা খুবই অপ্রতুল। এটার চাহিদা আমরা অলরেডি মন্ত্রণালয়ে জানাইছি।
বরগুনার উত্তর ডালভাঙো, লতাবাড়িয়া আর মাঝখালীর 3টি গ্রামে নেই কোনো সাইক্লোন শেল্টার। আর দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার 21টি চরের 6টিতেই গড়ে ওঠেনি আশ্রয় কেন্দ্র বা মাটির কিল্লা। ঢালচর কিংবা চর লাদেনের মতো চরের অর্ধ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা খড়কুটোর তৈরি এই নাজুক কাঁচা ঘর। 150 ফ্যামিলি আছে, এই যাওয়ার মতন কোনো রাস্তা নাই। সাইক্লোন সেন্টার আছে এখান থেকে মনে করেন 2 কিলো 2.5 কিলো দূরে, এখানে মানুষ যাইয়া তখন আশ্রয় পায় না। বন্যবাজারে তলাই গেলে আমরা যাইতে পারি না, এহিনি থা লাগে। 1000 মানুষ এই চরে বসবাস করে, আল্লাহর রূপে ভাবিয়া এই কোন রকম ঠায় একটা সাইক্লোন সেন্টার অবশ্যই আমাদের এখানে প্রয়োজন। তবে জরাজীর্ণ সাইক্লোন শেল্টার আর মাটির কেন্দ্রগুলোর তালিকা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার। কোনোটি অচল নেই, তবে এর মধ্যে হয়তো অনেকগুলোর বিদ্যুৎ সংযোগের সমস্যা আছে। আমরা এগুলো ভাবছি এগুলো ঠিক করে দেব। এরপরে সোলার প্যানেল বসানো হচ্ছে, এরপরে সাবমার্সিবল কয়েকটা পাম্প আছে, এগুলো একটু ইনঅ্যাক্টিভ আছে, আমরা সেগুলো অ্যাক্টিভ করার আমরা উদ্যোগ নিয়েছি। বরিশাল বিভাগে সাইক্লোন শেল্টারের সংখ্যা 3500টি ও মাটির কিল্লা 70টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। সংলাপ চললেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও বার্তা বিনিময় চললেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় রোববার ইরানি সংবাদ সংস্থা IRNA-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চুক্তি সংক্রান্ত সব আলোচনা ও দাবিকে অনুমান নির্ভর বলেই মনে করছে তেহরান, যে কারণে চুক্তি নিয়ে কোনো উপসংহারে পৌঁছানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন আরাকচি। একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেন, ইরানি জনগণের অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না তেহরান। এছাড়া বাস্তব অগ্রগতি ছাড়া কোনো প্রতিশ্রুতি পূরণে রাজি নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। সাম্প্রতিক সংঘাতে দেশের অবকাঠামো খাতেও বড় ধরনের ক্ষতির কথা জানিয়েছে ইরান। দেশটির সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 50টিরও বেশি সড়ক ও রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মহাসড়ক, সেতু, টানেলও রয়েছে। এসব ক্ষতি সত্ত্বেও আমদানি রফতানি ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যুদ্ধের সরাসরি সংঘাত কমে এলেও দেশটি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। এদিকে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও সক্ষমতার বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। জলপথ দিয়ে 24 ঘন্টায় 28টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে অবতরণ করেছে বলেও দাবি তাদের। IRGC বলছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে IRGC। যদিও কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বা কোথায় হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নাসরিন রুমি, সময় সংবাদ। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে একটি বিস্ফোরণ গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 55 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 70 জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে 30 জন নারী ও 25 জন পুরুষ আছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রোববার দেশটির শান রাজ্যের কোংটাট গ্রামে এই বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের কয়েকটি বাড়ি ধসে পড়ে, ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলটি সশস্ত্র গোষ্ঠী টা আং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL এর নিয়ন্ত্রণে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচের দাপুটে পারফরমেন্স দেখালো ব্রাজিল। ঐতিহাসিক মারাকানায় পানামাকে 6-2 গোলে হারালো সেলেসাও। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। 13 মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ক্যাসেমিরোর হেডে 38 মিনিটে আবারও লিড তুলে নেয় ব্রাজিল। এরপর আর আনচেলত্তির দলের সামনে পাত্তা পায়নি সফরকারীরা। 52 মিনিটে রায়ানের গোলে অনেকটা নিশ্চিত হয়ে যায় সেলেসাওদের জয়। পরে 59, 62 ও 80 মিনিটে আরও 3টি গোল করে ব্রাজিল। অন্যদিকে শেষ দিকে পানামা 1 গোল পরিশোধ করলে 6-2 ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
রামিসা ধর্ষণ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। আদালতে সোহেল রানা ও তার স্ত্রী নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ। ঈদের টানা ছুটি শেষে খুলেছে অফিস আদালত। লঞ্চ, ট্রেন, বাসে আজও কর্মস্থলমুখী মানুষের ভিড়, ফিরতি পথে ভোগান্তি না থাকায় যাত্রীদের স্বস্তি। এবং চলতি মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে জামায়াত। প্রশাসন দলীয়করণ সহ 3 অভিযোগ, রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই বলছে বিএনপি, মোকাবেলার হুঁশিয়ারি। এ ছিল সকাল 10টার সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।